নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে? যে কোনো স্তরের বিজেপির রাজনৈতিক নেতাকর্মী কথা বলুন, তাদের মনে এই প্রশ্ন, আমাদের রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে। খুব স্বাভাবিক। নৌকার যাত্রীরা প্রশ্ন করবেন যে নৌকার কাণ্ডারি কে, কবে, কখন পরিবর্তন হবে, না পুরনো রাজ্য বিজেপির সভাপতি থাকবে। ঠিক সেই আলোচনার আবর্তে আজকে আমি সরাসরি গিয়েছিলাম বিশ্লেষক, অধ্যাপক, গবেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। আমি তাঁর কিছু মতামত নিয়েছিলাম যে 2024-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে, পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? কারণ আমরা চোখের সামনে দেখছি যে তৃণমূল ব্যাপকভাবে প্রচারে নেমে গেছে। তারা বারবার সংবাদপত্রে বিজ্ঞাপনে ভরিয়ে দিচ্ছেন, দুয়ারের সরকার করছেন, নানানভাবে তারা বিজ্ঞাপনী প্রচারে নেমে পড়েছেন। সেখানে প্রতিপক্ষ কি প্রস্তুত? একদিকে বিজেপি, আরেকদিকে সিপিএম। বিজেপির এখন সদস্যতা অভিযান চলছিল, তারপরে মণ্ডল সভাপতি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, নানান ধরনের সমস্যার ছোটো ছোটো সংকটগুলো তৈরি হচ্ছে। আবার ওদিকে সিপিএমেরও বিভিন্ন আঞ্চলিক সম্মেলন, সেখানে মতান্তর হচ্ছে, ভোটাভুটি হচ্ছে। সবাই তো আভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পোক্ত করার জন্য তারা কাজ করছেন, কিন্তু আদতে কি 2026-এর নির্বাচনটা তাদের টার্গেট আছে? কারণ ফেব্রুয়ারি মাস, 12 মাস বাদেই কিন্তু নির্বাচন। এবছরের শেষে যখন জগদ্ধাত্রী পুজো শেষ হবে, ঠিক সেই সময় ঢাকে কাঠি পড়ে যাবে। বলা যায় এখনই ঢাকে কাঠি পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তুতিতে কিন্তু নেমে পড়েছেন। আমার বারবার মনে হচ্ছে কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন নানানভাবে নির্বাচনী প্রস্তুতি করছেন, সাংগঠনিকভাবে করছেন, তার দলের আভ্যন্তরীণ কিছু সংকট আছে সেগুলো নিয়ে কাজ করছেন। কিন্তু সিপিএম, বিজেপি সবাই কি তৈরি আছেন? কংগ্রেস সবান্তর হয়ে গেছে, সিপিএমের ভোট ক্ষয়িষ্ণু হতে হতে 5%, 6%-এ নেমে গেছে। আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা মনে হয়েছে যে সিপিএমের এখন মূল লড়াইটা হচ্ছে যে ভোট ব্যাংকে পার্সেন্টেজ অফ ভোটটা সিপিএমের পক্ষে বাড়ানোটাই কাজ। তাদের খুব বেশি সম্ভাবনা নেই, সত্যিটা স্পষ্টভাবে বলা দরকার। কিন্তু মূল প্রতিপক্ষ বিজেপি, যারা 2026-এ পরিবর্তন আনবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ, ইতিমধ্যেই বারবার তাদের নেতৃত্ব বলেছেন যে আমরা 2026-এ পট পরিবর্তন করবই। ঠিক সেই সময় দাঁড়িয়ে বিজেপি কি প্রস্তুত? বিজেপি কি তৈরি? রাজ্য বিজেপির সভাপতি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন? কতদিন আরও লাগবে? কেউ বলছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। তারপর তার ঘর গুছিয়ে সমস্ত কিছুকে সবাইকে মাঠে নামানো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই বিষয় নিয়ে খুললা বিশ্বনাথ বাবুর সঙ্গে আমি কথা বলেছিলাম। একটা কথা স্পষ্ট বলেছেন যে দেখুন, অনুগত রাজ্য বিজেপির সভাপতি যদি আনুগত্য ক্রাইটেরিয়া হয়, যদি গণভিত্তিক ক্রাইটেরিয়া না হয়, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আজকে সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর এই সংক্রান্ত অত্যন্ত মূল্যবান কিছু তথ্য দিয়ে বিশ্লেষণ করেছেন, সেটা আপনাদের শোনাবো। দেখুন সন্ময়দা, আপনার অভিজ্ঞতা সংবাদ মাধ্যমে বিস্তর আছে। আমি শুধু আপনাকে একটা ছবি এঁকে দিচ্ছি, আপনি এরপরে মিলান। 2021 সালের নির্বাচনের জাস্ট 1 বছর আগে 2020 সালের কথা একবার ভাবুন। এই 20 সালে রাজ্যের প্রধান বিরোধী দলের অবস্থা কি ছিল? প্রায় প্রত্যেকটা জেলাতে মিটিং মিছিল, প্রায় প্রত্যেকটা জেলাতে রাজনৈতিক তৎপরতা, দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে, যোগদান মেলা। মুকুল রায় একদিকে জনসভা করছে, তো আরেকদিকে দিলীপ ঘোষ জনসভা করছে। কেন্দ্রের নেতারা প্রতিনিয়ত আসছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো প্রত্যেকটা মাসে কেন্দ্রের নেতারা আসছেন। ফলে আমরা খুব পরিষ্কার করে 2020-তে একটা উত্তেজক পরিস্থিতি বা একটা লড়াইয়ের আবহ কিন্তু আমরা দেখতে পেরেছিলাম 21-এ, যদিও 21-এ বিজেপি জয়ী হয়নি। এবার কিন্তু যদি আমি প্রধান বিরোধী দল বিজেপির দিকে তাকাই, তাহলে কিন্তু আমি বলবো যে বিজেপির কেন্দ্রীয় নেতারা যে খুব তৎপর, 20 সালের মতন আমার একেবারেই মনে হচ্ছে না। বিজেপির যে কোনো জেলাতে আপনি যান, যে কোনো জেলা, যে কোনো বিধানসভা, এমনকি আপনার নিজের যে বিধানসভা পানিহাটি, সেখানেও যদি আপনি দেখেন, তাহলে 2020-তে বুথ ভিত্তিক বা ব্লক ভিত্তিক কর্মীদের যে তৎপরতা ছিল, তার সামান্যতম লেশমাত্র কিন্তু নেই। পরে হবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু আমরা যদি 2020-র সাথে আজকে 2025-এর তুলনা করি, অর্থাৎ নির্বাচনের 1 বছর আগের অবস্থা তুলনা করি, তাহলে কিন্তু খুব স্পষ্ট 2020-তে যে উন্মাদনা বিজেপির জন্য তৈরি হয়েছিল, সেই উন্মাদনার সামান্যতম লেশ কিন্তু আমি আগামী বছর নির্বাচন 2026, তার আগে 25-এ কিন্তু পাচ্ছি না। জেলা গত 3 মাস ধরে যদি দেখেন, সংগঠন এর নাম, সাংগঠনিক সদস্য বা বৃদ্ধির নাম করে, সদস্যকরণের নাম করে, কার্যত বলা যায় বিজেপির যারা সংগঠন দেখেন তারা ওখানেই পড়ে থাকলেন। একটার পর একটা ইস্যু উঠে আসলো,
তারা মানে জেলা স্তর তো দূরের কথা, রাজ্য স্তরে কোনো মিটিং মিছিল প্রতিবাদ বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতন কোনো রাজনৈতিক কর্মসূচি নেননি, এক্সেপ্ট শুভেন্দু অধিকারী ব্যক্তিগত উদ্যোগে নিজের অর্থে তিনি কিছু উদ্যোগ নিয়েছেন অবশ্যই। তার মধ্যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন যে হয়েছে সেই তার প্রতিবাদে করেছেন, লাগাতার বেশ কিছু কর্মসূচি নিয়েছেন। ফলে কর্মসূচিগত দিক থেকেও আমি দেখছিলাম 2020 সালের কর্মসূচি বিজেপি যত ছিল তার মানে একাংশ কর্মসূচিও কিন্তু আমি এই নির্বাচনের 26-এর নির্বাচনের এক বছর আগে 2025 সালে দেখতে পাচ্ছি না। এটা একটা দিক যদি হয়, তাহলে আরেকটা দিক হলো যে বিজেপির মানে সভাপতি নির্বাচনের কবে হবে কেউ জানে না, মানে যবে হবে তিনি কে হবেন, আদতেও কোনো আন্দোলনমুখী কোনো নেতা উঠে আসবে মানে নেতৃত্ব পাবেন কিনা, নাকি সেই গতানুগতিক মানে আরএসএস এর মানে পাঠানো কোনো নাম যাকে শিলমোহর দেওয়া হবে, এবং যে হয়তো রাজনীতি কতটুকু জানেন না জানেন তার থেকেও বড় কথা কেবলমাত্র আনুগত্যের বিনিময়ে হয়তো সভাপতি হবেন। যদি সেরকম হয় তাহলে কিন্তু আমি বলবো যে 26-এর আগে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে বিজেপি, এমনকি 2020 সালের থেকেও প্রস্তুতির দিক থেকে পিছিয়ে থাকবে। এইবার দ্বিতীয় বিরোধী দলের দিকে যদি তাকান আপনি, সিপিআইএম যারা 34 বছর শাসন করেছে, এক তো তাদের প্রতি এখনো মানুষের আগ্রহই নেই। আমি খুব পরিষ্কার করে বলতে পারি রাস্তাঘাটে কোথাও সিপিআইএম দলকে নিয়ে কোনো চর্চা নেই, বলা নেই। আর তারাও কিন্তু লাস্ট কয়েক মাস ধরে ওই সাংগঠনিক মিটিং এবং নির্বাচনের নাম করে তারাও কিন্তু কার্যত বলা যায় যে ওই গৃহবন্দী অবস্থায় আছে। একটার পর একটা ইস্যু এসছে, একমাত্র আরজিকরের ইস্যু ছাড়া সিপিআইএম দল মানুষের ইস্যুতে কিন্তু নেই। ফলে সিপিআইএম দলের যে যে প্রতি মানুষের আগ্রহ যেমন একদিকে নেই, তেমনি দল হিসেবেও সিপিআইএম মানুষের প্রয়োজন ভিত্তিক গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি। এমনকি আমি আপনাকে বলছি 2020-তেও যতটুকু সিপিআইএম দলের তৎপরতা ছিল, আমি 2025 সালে অর্থাৎ নির্বাচনের এক বছর আগে কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি না। একটা 2020 সালে আপনার মনে থাকতে পারে আরেকটি দল নিয়ে মানুষের বিরাট প্রত্যাশা ছিল, সেটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আইএসএফ। আইএসএফ তখন বেশ নাম করেছিল, মনে করা হচ্ছিল সংখ্যালঘুদের মধ্যে পেনেট্রেট করবে, কিন্তু যেভাবে নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনে কার্যত দলটা তৃণমূলের কাছে সঁপে দিল, মানে সেইখান থেকে কিন্তু মানে মানুষের মধ্যে সংশয় হয়েছে যে আইএসএফ আদতেও তৃণমূলের সাথে লড়াই করতে চায় কিনা, বা আদতেও আইএসএফ পলিটিক্যালি কমিটেড কিনা তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে। ফলে সংখ্যালঘুদের মধ্যে যে প্রভাবটা আইএসএফ তৈরি করতে পেরেছিল 2020 সালে, আমার মনে আছে তখন এক একটা জলসা বা জনসভাকে কেন্দ্র করে নওশাদ সিদ্দিকীর দাদা তার বড় বড় জনসভা হচ্ছিল। মানে আমি নিজে ফেসবুকে বেশ কয়েকবার দিয়েছিলাম সেই সময়, যেগুলো সাধারণ রাজনৈতিক দলের থেকেও মানে মেন স্ট্রিম রাজনৈতিক দলের থেকে অনেক বড় জনসভা তৈরি করছিল। কিন্তু সেটা কিন্তু এইরকম জনসভা তো দূরের কথা, রাজনৈতিক কর্মসূচি কিন্তু আইএসএফ এর তরফ থেকে, নওশাদ সিদ্দিকীর তরফ থেকে আমি একেবারেই দেখতে পাচ্ছি না। 2-4টা জলসা মিটিং করছে বলতে তাতে লোক একেবারেই হচ্ছে না। 2020 সালে যদি আইএসএফ এর আজকের অবস্থান দেখি, তাহলে 2025-এও কিন্তু আইএসএফ যে সিঙ্কিং পজিশনে আছে, ডুবন্ত জাহাজ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে আপনি বলুন এই হলো আমার অপোজিশনের অবস্থা আজকের দিনে, যেখানে দুটো বড় ব্যাটেল বিজেপি হেরেছে 2021 সালে, প্রত্যাশা জাগিয়ে হেরেছে 2021 সালে এবং 2024 সালের লোকসভাতেও। আর ছোট ছোট বেশ কয়েকটা ব্যাটেল হেরেছে, তার মধ্যে উপনির্বাচন একাধিক আছে, আর পঞ্চায়েত পুরসভা তো ছেড়েই দিলাম যে ওটা মানে লুটের ভোট হয়। কিন্তু আমি আপনাকে বলছি বড় দুটো ব্যাটেল এবং ছোট ছোট ব্যাটেল কয়েকটা হারার পরে বিজেপির কর্মী সমর্থকদের যে উৎসাহিত করা, সেই উৎসাহের মতন কোনো নেতৃত্ব পশ্চিমবাংলার রাজনীতিতে নেই, এবং সেইভাবে কিন্তু উদ্যোগও নেই। একই সাথে আপনাকে বলবো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির ক্ষেত্রে যেটা, সেটা হলো যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা মানে ধারণা তৈরি হয়েছে, একটা ট্রাস্ট ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে যে ভাই সিবিআই ইডি এরা তদন্ত করে মাথা পর্যন্ত পৌঁছতে পারলো না কেন, যে সুজয় কৃষ্ণ ভদ্র যাকে মানে যিনি কর্মচারী তিনি জেলে, তার মালিক বাইরে, এটা কিন্তু আমি বলছি কুড়ে কুড়ে খাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তাহলে সেটিং তত্ত্ব থেকে বিজেপি বেরিয়ে আসতে পারছে না, যতই চেষ্টা করুক।
একটা সমস্যা কিন্তু বিজেপির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়ার প্রশ্নেও স্পষ্ট অবস্থান কিন্তু বিজেপি নিতে পারছে না। মানে নির্বাচন পরিচালনায় সরাসরি শুভেন্দুকে দায়িত্ব দেওয়ার প্রশ্নেও কিন্তু স্পষ্ট অবস্থান নিতে পারছে না। এটা যেমন একটা দিক। আরেকটা হলো যে মানুষের ইস্যুতে রাস্তায় কিন্তু একেবারেই বিজেপি এবার নেই। মানে 2020-তে যতটুকু ছিল, এবার কিন্তু তার মানে একেবারেই তার অস্তিত্ব কোনো কোথাও জেলা, ব্লক বা রাজ্যে কোথাও দেখা যাচ্ছে না। এবং এই অবস্থাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আমি বলবো যে তাদের যে মানে কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথে এগুলো যেগুলো আপনি শুরু করে বললেন যে ব্যাপক বিজ্ঞাপন দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রোচটা এই মুহূর্তে আপনি আমায় যদি বলেন তাহলে আমি বলবো যে একমাত্র সংবাদ মাধ্যমের একাংশ, যার মধ্যে আপনারা আছেন, আমি আছি, বা মানে এবিপি আনন্দের মতন চ্যানেল আছে, এই সংবাদ মাধ্যমের একাংশ যাতে সত্যি কথাটা না বলে, তার জন্য পুলিশি তৎপরতা, তার জন্য গলা বা কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য সুমনদের মতন মানে সাংবাদিককেও, এডিটরকেও মানে কথায় কথায় পুলিশে নোটিশ পাঠানো, তাকে মানে নির্যাতন করা, অত্যাচার করা, এবং যাতে করে পেশার থেকে তার মনটা ডাইভার্টেড হয়ে যেতে বাধ্য হয়, বা এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখো যাতে মানে তাকে বিব্রত করে রাখা যায়। এইটা মানে অর্থাৎ সংবাদ মাধ্যমের একাংশকে প্রতিপক্ষ করছে, যেহেতু বিরোধী সেইভাবে মাঠে নেই। ফলে সংবাদ মাধ্যমে আপনারাই এই প্রশ্নগুলো রাখছেন সরকারের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে। সন্ময়দা, আপনার বাংলার বার্তা বা আরো যাদের আছে তারা আপনারা প্রতিনিয়ত প্রশ্ন তুলছেন। ফলে আপনাদেরকেই প্রধান প্রতিপক্ষ একেবারে পরিষ্কার, মানে শাসক দলের একের পর এক নেতার বক্তব্য থেকে উঠে আসছে যে সংবাদ মাধ্যম 2026-এর নির্বাচনের প্রধান প্রতিপক্ষ। দ্বিতীয় যেটা, সেটা হলো যে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার বা নির্বাচনের জালিয়াতি, সেইটা ঢাকবার জন্য ন্যাশনাল ইলেকশন কমিশনকে সরাসরি কৌশলগতভাবে এখন থেকেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যেটা বলেছেন যে ভুয়ো ভোটারের জন্য নাকি ন্যাশনাল ইলেকশন কমিশন দায়ী, ভুয়ো ভোটার নাকি অনলাইনে প্রচুর ঢুকে যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ। প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই জানি যে বুথ লেভেলের যে অফিসার তিনিও রাজ্য সরকারের কর্মচারী, যিনি বিডিও তিনিও রাজ্য সরকারের কর্মচারী, যিনি রিটার্নিং অফিসার ডিএম তিনিও রাজ্য সরকারের কর্মচারী, যিনি সিও তিনি রাজ্য সরকারের কর্মচারী। এন্টার ভোটার তালিকা তৈরি হয় রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ন্ত্রণে থেকে, যেখানে রাজ্য সরকারের কর্মচারীরা কার্যত তৃণমূলের কথায় উঠে বসে এবং দলীয়করণ 100% ঘটেছে। ফলে ঘটনাটা ঠিক উল্টো। 2024 সালে শুভেন্দু অধিকারী ফেব্রুয়ারি মাসে সরাসরি অভিযোগ করেছিলেন যে একের পর এক কনস্টিটিউয়েন্সিতে কিভাবে ভুয়ো ভোটার তোলা হয়েছে, তার স্যাম্পলও তিনি কিছুটা জমা দিয়েছিলেন ন্যাশনাল ইলেকশন কমিশনের কাছে। ফলে ভুয়ো ভোটার যদি কেউ তুলে থাকে, এখন পর্যন্ত যা এভিডেন্স, শাসক দলই সেই পুরো সুযোগটা নিয়েছে। কিন্তু জাস্ট কাভার আপ করবার জন্য, লুকিয়ে ফেলবার জন্য, নিজেদের অপকীর্তিটা লুকিয়ে ফেলবার জন্য সরাসরি সংবাদ মাধ্যমে এসে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী বললেন যে হাজার হাজার ভুয়ো ভোটার নাম অনলাইনে তোলা হচ্ছে, হ্যান ত্যান ইত্যাদি। মানে যা আমি করেছি সেটা অন্যের উপর চাপিয়ে দাও। এই কৌশলটা কিন্তু আমি বলছি 2011 সালের পর থেকে ভীষণ কাজে লেগেছে তৃণমূল কংগ্রেসের। তারা এক একটা নির্বাচনের সময় সরাসরি ন্যাশনাল ইলেকশন কমিশনকে দোষারোপ করে, এমন ভাবে করে, এমন হইচই তৈরি করে দেয়, ডেলিগেট পাঠিয়ে দেয়, যে ন্যাশনাল ইলেকশন কমিশন একটা স্টেপ পরবর্তী সময় নিতে ভয় পায়। এবং একইভাবে যদি আপনি লক্ষ্য করেন যে সেন্ট্রাল ফোর্স যখন আসে, তাদের বিরুদ্ধে মানে হাতা খন্তা নিয়ে নামার কথা বলা হয়, তাদেরকে কনফাইন করে রাখা হয়। ফলে আমি বলছি, ইলেকশন কমিশন যদি এই রাজ্য সরকার এবং তথা তৃণমূল কংগ্রেসের দ্বারা পুরোপুরি পরিচালিত এবারও হয়, যেটা 2024-এ হয়েছে, 2021-এও হয়েছে, তাহলে কিন্তু আমি বলবো যে পশ্চিমবাংলায় এটাই শেষ নির্বাচন। তাহলে পশ্চিমবাংলায় মানে আর তৃণমূল শাসনকালে আর গণতান্ত্রিক নির্বাচনের কোনো সম্ভাবনা থাকবে না। তৃণমূল কংগ্রেস চাইছে 2026-এর নির্বাচনটা যতই বিরোধীরা দুর্বল থাকুক, নির্বাচনটাকে তারা ঐতিহাসিক করতে চাইছে, অনেকটা কলকাতা কর্পোরেশনের মতন, অথবা পুরসভার অন্য পুরসভা বা পঞ্চায়েতের মতন, যেখানে বিরোধীরা ঠেলে ঠুলে যদি একটা দুটো সিট পাবে, বাদ বাকি 294-এর মধ্যে 293টাই আমরা পাবো। এইরকম একটা আবহ ইতিমধ্যেই তৈরি করছে। যে ধরনের চাপ তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রকল্পের নাম করে যেভাবে বলা হচ্ছে, শুধুমাত্র নাগরিক জীবনের আন্দোলনের সাথে যুক্ত হওয়ার জন্য যেভাবে শিল্পীদেরকে ফাটে মারার চেষ্টা করা হচ্ছে, একটু ভিন্ন কথা যারা বলেন তাদেরকে পুলিশের উপর যেভাবে নির্যাতন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেভাবে ভোটার এর মানে কারিগরি ভুয়ো ভোটার কারা ঢোকালো সেই রেসপন্সিবিলিটি না নিয়ে বিরোধীদের উপর দোষ চাপানো হচ্ছে, এবং সেন্ট্রাল ফোর্স আদতেও এই অবস্থাতে কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ কিন্তু একটা আছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন
যে এই যে যে ভোটার তালিকা তৈরি হলো, প্রকাশ করলো 25শে জানুয়ারি, তারপরে রাজ্যের কোনো বিরোধী দল, না সিপিআইএম না বিজেপি, কেউই কিন্তু এই মানে ব্লকের ব্লক যেখানে মানে 18 বছর নিচে অনেকেই ভোটার তালিকায় নাম তুলেছে বলে খবর একটা মানে বিশেষ গোষ্ঠীর, সেইটা নিয়ে কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দল এবার আর কোনো মুখ খোলেনি, প্রতিবাদ করেনি, লিস্ট পাঠায়নি। ফলে কার্যত বলা যায় যে ভুয়ো ভোটার কাভার আপ করবার জন্য উল্টো বিরোধীদের উপর চাপ কিন্তু শাসক দলের থেকে তৈরি করা হচ্ছে। এইরকম পরিস্থিতিতে ইলেকশন কমিশন যদি পশ্চিমবাংলার মানুষকে প্রতারণা আরেকবার করে, তাহলে পশ্চিমবাংলা কিন্তু আমি আপনাকে বলছি এটা শেষ হয়তো নির্বাচন দেখতে পাবে। তারপরের থেকে কিন্তু সবটাই মানে লোকসভা বিধানসভাও কিন্তু পঞ্চায়েতের ঢঙে হবে, অর্থাৎ নির্বাচনটা কেবলমাত্র প্রহসনে পরিণত হবে। ফলে শাসক দলের যে কৌশল সেখানে হলো মিডিয়াকে প্রতিপক্ষ হিসাবে দেখাও, নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে দেখাও, আর যদি সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল লেভেলে আসে তাকেও প্রতিপক্ষ হিসাবে দেখিয়ে পুরোপুরি বিরোধী শূন্য অবস্থায় নির্বাচনটাকে জয়ী করো। সেখানে রেশনাল প্রশ্ন যদি কেউ তোলে মিডিয়ার তরফ থেকে, যে কেন চাকরি নেই, কেন শিল্প নেই, কেন গভর্নেন্স নেই, কেন আইন শৃঙ্খলার প্রশ্ন কেউ যদি তোলে, বা মানে কেন 6 লক্ষ সরকারি কর্মচারী মানে চাকরি পদ শূন্য অবস্থায় আছে, কেন বেকারদের দিয়ে সেই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না, কেন ডিএ এর ব্যবস্থা নেই, কেন কৃষকরা সহায়ক মূল্য পাচ্ছে না, কেন শ্রমিকদের জন্য পেনশন স্কিম আপনি চালু করতে পারেননি, এই প্রশ্নগুলো যদি আপনি রাখেন তাহলে আপনার উপরে আপনার বিরুদ্ধে নোটিশ আসবে, আপনার উপরে চাপ তৈরি করবে। ফলে আমি জানি না যে এই 2026-এর নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে যে আদতেও 26-এর পরে পশ্চিমবাংলায় মেন মিডিয়া বলে কিছু থাকবে কিনা, বা আপনারাও পোর্টাল আদতেও চালাতে পারবেন কিনা। ফলে পশ্চিমবাংলার গণতন্ত্র কোন স্তরে যাবে সেইটা কিন্তু ভেবে একটা আতঙ্ক আমার সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে হচ্ছে। ইতিমধ্যেই গণতন্ত্রের অবক্ষয় বাম আমলে থেকে শুরু হয়েছিল, যেটা সেটা একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং কলেজগুলোতে কোনো ছাত্র ইউনিয়নের নির্বাচন নেই, বিনা নির্বাচনে ছাত্র ইউনিয়নের অফিসগুলো দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের মানে নেতারা বছরকে বছর। সর্বত্র দুর্নীতির ফলে সাধারণ মানুষের উষ্ণাগত পান, কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করার জায়গা নেই, সমাজ থেকেও কেউ সেটা সেইভাবে এগিয়ে আসছে না। আর বিরোধী দলগুলোর কথা কম বলায়, যত কম বলবো ততই ভালো। ভয় একটাই, যে সামান্যতম গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে চাকরির জীবনে ঢুকেছিলাম, সেই পরিবেশটা হয়তো 26-এর পরে হারাতে চলেছি।